পুত্র দিলীপ ঘোষ, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, ডক্টর শারদ মুখোপাধ্যায়, ভাই সজল ঘোষ, এখানে আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, আমরা একটা নির্দিষ্ট প্রতিবাদ দিয়ে মানুষের সামনে এসেছি। এই প্রতিবাদের স্বরূপ কি? এই প্রতিবাদের আন্দোলন কতদূর পর্যন্ত পৌঁছতে পারে? মানুষ একটা সরকারের স্বেচ্ছাচারিতাকে কিভাবে মেনে নেবে, সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে। রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন, কর্ণাটকে 4 জনের মৃত্যু, কর্ণাটক বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা যখন এই প্রশ্ন উত্থাপিত করেন, তখন কর্ণাটকের সরকার বাধ্য হয়ে এই স্যালাইনকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছিলেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের কাছে। পরবর্তীকালে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল, পশ্চিমবঙ্গের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা, কর্ণাটক সরকারের প্রতিনিধিরা এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য আধিকারিকরা তারা উত্তরবঙ্গে গিয়ে জয়েন্ট প্ল্যান্ট ভিজিট করলেন। 2024 সালের 10ই ডিসেম্বর রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে সমস্ত প্রোডাকশনকে বন্ধ করে দিল। কিন্তু প্রশ্ন হলো যে যখন এই প্রোডাকশনকে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে তার ব্যবহার বন্ধ হলো না কেন? যখন এই নির্দিষ্ট স্যালাইন নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে, যখন ভারতবর্ষের 9টি রাজ্য এই স্যালাইনের ব্যবহারকে নিষিদ্ধ করে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গ সরকার কি করে বিভিন্ন হসপিটালে এই স্যালাইনকে ব্যবহার করে চলেছিল? শুধু হসপিটালে ব্যবহার নয়, সরকারি হসপিটালের ফেয়ার প্রায় সব যেগুলো আছে সেখান থেকে আজও এই স্যালাইন বিক্রি হয়ে চলেছে। সেখানকে গেলে এখনো আপনারা সেই স্যালাইন দেখতে পাবেন। আমরা পশ্চিমবঙ্গে যেদিন ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আর কোনো বাইক বাহিনী থাকবে না, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেউ লাঠি চালিয়ে গুলি চালিয়ে স্তব্ধ করে দেবে না। 34 বছরের জগদ্দল পাথরটাকে আমরা মানুষের বুকের ওপর থেকে নামিয়ে দিয়েছি। তাই খান কাপড় বিতরণ নেই, ভয়ের আবহ নেই, মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করা নেই। মানুষ মানুষের মতো করে কথা বলবে, প্রতিবাদ করবে, সমালোচনা করবে, সরকারি নীতি সিদ্ধান্তের বিরোধিতা করবে, আমরা সেটাকে গ্রহণ করব। কিন্তু এটা নতুন কিছু নয়। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন সিআইডি পাঠিয়ে, আজকে নতুন বিতর্ক তৈরি হয়েছে যে সিনিয়র ডক্টরসরা ছিলেন না, জুনিয়র ডক্টররা এই কাজটা করেছেন। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল তাদের নির্দিষ্ট নির্দেশ আছে, প্রত্যেক জুনিয়র ডক্টরকে লগবুক মেনটেন করে বলতে হয় সে নিজে ইন্ডিপেন্ডেন্টলি কটা অপারেশন করেছে। দ্বিতীয় জিনিস তাকে জানাতে হয় সে কটা অপারেশনকে অবজার্ভ করেছে, আর তৃতীয় জিনিস জানাতে হয় সে কটা অপারেশনে অ্যাসিস্ট করেছে। তাহলে কোন মেডিকেল কাউন্সিলের কোন ভারতীয় ব্যবস্থায় লেখা আছে কোন জুনিয়র ডক্টর কোন অস্ত্রোপচার করতে পারবেন না? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর তিনি বাঙ্গুর হসপিটালের একজন স্বনামধন্য নিউরোসার্জনকে বদলি করে দিয়েছিলেন তার প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য। আপনারা দেখেছেন চিকিৎসকদের ভোটে পর্যন্ত মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের নির্বাচনের মতো ব্যালট লুট হচ্ছে। এক শ্রেণীর তাবেদার ডাক্তার যারা বিভিন্ন ভাবে এই সিস্টেমটাকে নিজেদের কুক্ষিগত করে ফেলেছে, আজকে তারাই নিম্নমানের ওষুধ সাপ্লাই করেছে হসপিটালের মধ্যে। যারা চিকিৎসক আছেন তারা পরিষ্কার বলছেন প্রায় সব থেকে ওষুধ কিনবেন না, আমরা এটা বুঝতে পারি না। অফ দ্য রেকর্ড বলছি, বাইরে থেকে ওষুধ সংগ্রহ করুন। আজকে কোন চিকিৎসকের বিরুদ্ধে এভাবে এফআইআর দায়ের করা যায় না।
নমস্কার। ভারতবর্ষের যে কনজিউমার প্রোটেকশনের আইন আছে সেটা ডাক্তারদের ক্ষেত্রে এফআইআর করে ব্যবহার করা যায় না। আমাদের রাজ্যে ভুল চিকিৎসার, আমাদের দেশে ভুল চিকিৎসা করলে সেই চিকিৎসককে কোনো শাস্তি দেওয়া যায় না, নেগলিজেন্সের ক্ষেত্রে শাস্তি হয়, কিন্তু সেটা দেখার দায়িত্ব কোনো পুলিশের নয়। একজন হিউম্যানিটিজ এর গ্রাজুয়েট, একজন কমার্সের পোস্ট গ্রাজুয়েট, আজকে সে একজন চিকিৎসকের কোথায় ভুল ভ্রান্তি হয়েছে, বিজ্ঞানকে কোথায় লঙ্ঘিত করা হয়েছে তার নিয়ে তদন্ত করবেন। এটা বাস্তবে কোনোদিন পৃথিবীর কোথাও হয়নি, যেটা আজকে পশ্চিমবঙ্গে হয়েছে। একজন চিকিৎসক যখন অস্ত্রোপচার করছেন, তার প্রাথমিক দায়িত্ব তাকে রোগীকে বাঁচানো। তার কাছে ব্যবহার্য যে স্যালাইন সে পাবে, যে ওষুধ সে পাবে, আজকে সেটাকেই সে ব্যবহার করবে, এটাই স্বাভাবিক বিষয়। কোন সার্জন এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইনকে কিনে হসপিটালের স্টোরে পৌঁছে দেয়নি। যারা পৌঁছে দিয়েছিল তারা আমাদের মঞ্চের পেছনে এখানে বসে আছেন। আগে যে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত ছিল, যে স্বাস্থ্য আধিকারিককে গ্রেপ্তার করা উচিত ছিল, যে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ছিল, যে মুখ্যমন্ত্রীর অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ছিল, আজকে তারা মৌলিক সমস্যা থেকে দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য আজকে ডাক্তারদের বিরুদ্ধে এই ধরনের প্রতিহিংসামূলক অসহিষ্ণু একটি আচরণ করেছে। কারণ কি? কারণ এই ধর্ণা মঞ্চের পাশেই বিভিন্ন চিকিৎসকরা বিভিন্ন সময় আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, প্রতিহিংসামূলক ট্রান্সফারের বিরুদ্ধে, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার বিরুদ্ধে, সমস্ত জায়গায় তৃণমূলের একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করবার বিরুদ্ধে, এবং সর্বোপরি ওই আরজি করের তিলোত্তমার মৃত্যুর বিরুদ্ধে। আজকে রায় বেরিয়েছে, মানুষ খুশি নয়। মানুষ ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিল, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে শুধু পশ্চিমবঙ্গ কিংবা দেশের মানুষ নন, সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে যে সঞ্জয় রায়ের পক্ষে এত বড় ঘটনা ঘটিয়ে দেওয়া সম্ভব ছিল না। আমরা কোনো বিচারপতির রায় নিয়ে বিজেপি কোনো সমালোচনা করছে না। ক্যাপিটাল পানিশমেন্টই হোক আর লাইফ ইমপ্রিজনমেন্টই হোক, আজকে মৌলিক যে প্রশ্নগুলো থেকে গেল, আজকে এই বিচারের মধ্যে দিয়ে তার জবাব কিন্তু মানুষ পায়নি, ওই মৃতের পরিবার পায়নি। সঞ্জয় তো ছিল নিচে, সঞ্জয় নেশাগ্রস্ত ছিল। সঞ্জয়কে কে ওই নির্দিষ্ট ঘরটায় পৌঁছে দিয়েছে, আজকে সেই উত্তর পাওয়া যায়নি। উত্তর পাওয়া যায়নি যারা প্লেস অফ অকারেন্সকে অল্টার করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার, তার উত্তর মানুষ পায়নি। ভ্যাজাইনাল সোয়াবকে নির্দিষ্ট টেম্পারেচারে না রাখার জন্য কে বা কারা দায়ী, সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মা বাবাকে দেখতে না দিয়ে 100 জনকে কি করে ওই প্লেস অফ অকারেন্সে ঢুকতে দেওয়া হয়েছিল সমস্ত ডিএনএ স্যাম্পল লোপাট করে দেওয়ার জন্য, তার উত্তর মানুষ পায়নি। মানুষ এই প্রশ্নের উত্তর পায়নি যে মেয়েটিকে সৎকার করবার জন্য যে সামান্য টাকাটুকু লাগে সেই টাকাটা কেন তার বাবাকে দিতে দেওয়া হয়নি। কে মেয়েটির বাবা আমাকে টাকা দিতে দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল, তার উত্তর মানুষ পায়নি। মানুষ উত্তর পায়নি পানিহাটির একজন তৃণমূলের নেতা, একজন বিধায়ক, একজন মন্ত্রী, তারা কার নির্দেশে কাকে খুশি করবার জন্য, কোন সত্যকে গোপন করে দেবার জন্য পানিহাটির শ্মশানের 2টি মৃতদেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি তার দাহ করে তার সমস্ত ডিএনএ স্যাম্পল শরীর থেকে লোপাট করে দেবার ব্যবস্থা করেছে। মানুষ এই উত্তর পায়নি। সূর্যাস্তের পরে কি করে অটোপসি হয়েছে, কি করে পোস্টমর্টম হয়েছে, এই প্রশ্ন অমীমাংসিত থেকে গেল। অনেকেই বিক্ষোভ করছেন, অনেকেই বলছেন, মানে যারা রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, মানুষ যাদের শূন্য করে দিয়েছে নির্বাচনে,
যারা দিদি মোদির গোটা তত্ত্ব তুলতে তুলতে বিধানসভায় শতাব্দী প্রাচীন দলেরা আজকে নিজেদের একজনের রাখতে পারেনি, তারা সমালোচনায় নেমে পড়েছেন। আজকে তাদের প্রশ্ন করুন, যারা পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, লুঠের বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক খুনের বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা দিল্লিতে লোকসভায় কি করে একসঙ্গে ওয়াকআউট করছেন, একই জায়গায় দাঁড়িয়ে বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তদন্তের অতি সক্রিয়তার আমরা বিরুদ্ধাচরণ করছি। একটা রাজনৈতিক দল যাদের 34 বছর মানুষ গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করেছে, একটা রাজনৈতিক দল যারা মানুষের সমস্ত প্রতিবাদগুলোকে সুকৌশলে বাজেয়াপ্ত করে নিয়েছে, একটা রাজনৈতিক দল যারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়বার প্রশাসনের রাজনীতিকরণকে কি করে সম্পূর্ণ করতে হয় তা পশ্চিমবঙ্গবাসীকে দেখিয়ে দিয়েছিল, একটা রাজনৈতিক দল যারা পঞ্চায়েত নির্বাচনে সর্বাধিক মানুষকে খুন করেছিল, একটা রাজনৈতিক দল যারা প্রকাশ্যে দাঁড়িয়ে দিনের পর দিন পশ্চিমবঙ্গের মাটিতে বিভাজনের রাজনীতি করেছে, যারা কংগ্রেসকে পিছনের দরজা দিয়ে সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থেকেছে আর দিল্লিতে গিয়ে বিভিন্ন নির্বাচনকে কংগ্রেসের সমর্থন পাইয়ে দিয়েছে, যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটিতে আজকে অপ্রাসঙ্গিক হয়ে কথা বলতে শুরু করেছেন, যারা আমাদের কোন নেতা নেত্রী যেদিন এই প্রতিবাদ মঞ্চে গেলে তাদের গোব্যাক স্লোগান দিয়েছিলেন, একবার মনে করে দেখুন 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তাদের দলের সর্বোচ্চ নেতা রাজীব মুর্শিদাবাদ বলেছিলেন, there is no alternative of Rajiv Gandhi, there is no alternative of Congress in national level। ভারতবর্ষ বদলে গিয়েছে, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এগুলো চলবে। তৃণমূল কংগ্রেসকে না সরিয়ে দিলে পশ্চিমবঙ্গের প্রাতিষ্ঠানিক লুট বন্ধ করা যাবে না। তৃণমূল কংগ্রেসকে না সরিয়ে দিলে এ ধরনের তিলোত্তমাদের বাঁচানো যাবে না। আজকে এই মেয়েটি যদি মহিলা না হয়ে পুরুষ হতো তাহলেও তাকে খুন হতে হতো। মেয়ে বলে একটা উপর্যুপরি পাওনা হিসেবে সে পেয়ে গেছে ধর্ষণ। একটা প্রাতিষ্ঠানিক খুনকে, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আজকে এভাবে আপনাদের চোখের সামনে আজকে শেষ হয়ে যেতে দেবেন না। প্রতিবাদ করতে হবে সাধারণ মানুষকে। আমরা যোগাযোগ করেছিলাম উত্তরাখণ্ডের চিকিৎসকদের সঙ্গে, যারা ডক্টর সায়ন মণ্ডল যাকে খুন করা হয়েছিল উত্তরাখণ্ডে, পশ্চিমবঙ্গে বলা হয়েছিল হাই অল্টিটিউডে আজকে রেসপিরেটরি ট্রাবল এর কারণে এর মাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আমরা দলের পক্ষ থেকে সেদিন যোগাযোগ করেছিলাম উত্তরাখণ্ডের চিকিৎসকরা যারা প্রাথমিকভাবে সেদিন ডক্টর সনৎ মণ্ডল এই আরজি করের ডাক্তারের পরীক্ষা করেছিল। তাদের বক্তব্য ছিল যে কোনো প্রিভিয়াস কেস হিস্ট্রি নেই, যে অল্টিটিউডে সনৎ মণ্ডল ছিলেন, সায়ন মণ্ডল ছিলেন, তার আর যাই হোক কোনোদিন হৃদরোগজনিত কারণে মৃত্যুর কোনো সম্ভাবনা ছিল না। সেটাও ছিল আরেকটা খুন। তারও আগে একজন চিকিৎসক যিনি ওই সেক্স র্যাকেটের বিরুদ্ধে, চিটপুট ড্রাগ র্যাকেটের বিরুদ্ধে যিনি প্রতিবাদ করেছিলেন, যিনি মাদক চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করে বিভিন্ন সময় হসপিটালে বিভিন্ন ছাত্রদের রোষের শিকার হয়েছিলেন, আজকে পুলিশ রিপোর্টে জানা গেল তিনি নাকি অতিরিক্ত মাদক সেবনের জন্য মারা গেছেন। 2015 সাল থেকে আজ পর্যন্ত 5 জন চিকিৎসক আরজি করে মারা গেল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর এ নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি। আজকে শুধু স্বাস্থ্য দপ্তর নয়, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আজকে আপনি যাবেন, এমন কোন সরকারি দপ্তর পশ্চিমবঙ্গে নেই যেখানে কোনো দুর্নীতি নেই, যেখানে কোনো জনরোষ নেই, যেখানে মানুষের সমস্ত প্রতিবাদকে বাজেয়াপ্ত করে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। দুর্ভাগ্যজনক হিসাবে এই রাজনৈতিক দল এখন পশ্চিমবঙ্গে নেমেছে বিভাজনের রাজনীতি করতে। তৃণমূল দাঙ্গা চাইছে, দাঙ্গা। তৃণমূল চাইছে যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দাও। তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের নেতারা যে ভাষায় কথা বলছে, বাংলাদেশের সন্ত্রাসবাদীরা একই ভাষায় কথা বলছে।
প্রত্যেকটি ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়াচ্ছে, বাংলাদেশের নাম জড়াচ্ছে, বাঙালির নাম জড়াচ্ছে। এর দায়িত্ব কে নেবে? দায়িত্ব আপনাদের নিতে হবে। যারা বলছেন প্রতিবাদ করা অপরাধ, যারা বলছেন জোর করে ধর্মান্তকরণ চলবে, তাদের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র ধারণের কথা বলেন, আজকে বলা হচ্ছে মানুষকে ভাগ করে দিয়ে এরা রাজনীতি করছে। আজকে বাংলার মানুষকেও এর বিরুদ্ধে সচেতন হতে হবে। যারা এখানে পুলিশ কর্মী আছেন তারা অসহায়, তাদের অধিকাংশই বেশি কিছু করার নেই। তারাও দেখছেন যে বাংলাদেশে 1500 পুলিশকে মেরে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। 1500 পুলিশ খুন হয়ে গেছে বাংলাদেশে। তাই এই মৌলবাদীদের সঙ্গে যদি হাত মেলান, যারা বলছেন হাম তো হামারা দো নয়, হাম তো হামারা ছে হোনা চাইয়ে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে, পরিসরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোনো শব্দ উচ্চারণ করছেন না। একজন পশ্চিমবঙ্গ এখন কার্যত 1946 সালের আগের অবস্থায় ফিরে গেছে। সেদিন যদি হিন্দু বাঙালি, সেদিন যদি জাতীয়তাবাদী মুসলমানরা সচেতন হতেন, এই দেশটাকে ভাগ করা যেত না, মানুষ প্রতিরোধ গড়ে তুলত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা যারা ভাবের ঘরে চুরি করছি, আমরা নিজেদের ইতিহাস ভুলে গিয়ে, আমরা দেশ বিভাগের অধ্যায়টাকে ভুলে গিয়ে, আমরা যেভাবে আমরা আমাদের প্রতারিত করছি, তাহলে আমাদের জন্য আরেকটা পশ্চিম বাংলাদেশ অপেক্ষা করছে। এই মঞ্চ প্রতিবাদের মঞ্চ, এই মঞ্চ আরেকটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ওপরে মুখ্যমন্ত্রীর শিলমোহর লাগিয়ে দেওয়ার মঞ্চ। কিন্তু তা সত্ত্বেও যতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আপনারা ভারতবর্ষে আছেন, এক শ্রেণীর মানুষ যারা 30% থেকে 35% থাকা পর্যন্ত ভারতের সংবিধানের কথা বলে, 40% পেরিয়ে গেলে শরিয়তের কথা বলবে। পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে আপনারা কোন বাংলা চান। ঠিক এই অবস্থা তৈরি হয়েছিল 46 সালের আগে। আমরা নিজেদের নাম ভালো করে তুলিনি ভোটার লিস্টে, গণ প্রতিরোধ করে তুলতে পারিনি। সেদিন তাই মিলনের রাখি বাঁধতে বাঁধতে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা পঞ্জন, এই জিজ্ঞাসা করতে করতে আমরা হেরে গিয়েছিলাম, বিধ্বস্ত হয়েছিলাম কূটনৈতিক সাম্রাজ্যবাদী চক্রান্তের কাছে। আজ আবার সেই দিন চলে এসেছে পশ্চিমবঙ্গে। সিপিআইএম পথ দেখিয়েছিল, সিপিআইএম এর আমলে ছিল পশ্চিমবঙ্গ সেফ প্যাসেজ। তৃণমূল এটাকে হ্যাপি হান্টিং গ্রাউন্ড বানাতে বেশি সময় লাগবে না, সেফ হোম বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটি ঘটনায় বারাসাতের নাম আসছে, মধ্যমগ্রামের নাম আসছে। রিজার্ভ ব্যাংক 2022 সালে তাদের একটি ঘোষণায় জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যত জাল নোট উদ্ধার হয়, সেই জাল নোটের মধ্যে 80% আসে মালদার কালিয়াচক থেকে। তারপরেও সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমাদের দেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের 2 জন উগ্রপন্থী লস্করে তৈবার সহায়তায় তারা গুজরাট পৌঁছানোর চেষ্টা করছিল মোদীজিকে খুন করবার জন্য। গ্রেপ্তার হলো নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে। দীর্ঘ জেরার পরে যারা স্বীকার করলো যে তারা বনগাঁ পাস দিয়ে ঢুকেছে, বনগাঁ পাস দিয়ে ঢুকে বারাসাতে গিয়ে তারা জাল শংসাপত্র তারা পেয়ে গেছে। তারপরে ট্রেনে বারাসাত থেকে চেপে শিয়ালদা, সেখান থেকে রাজধানী চেপে দিল্লি, গ্রেপ্তার হয়ে গিয়েছিল দিল্লিতে। 26/11 কথা চিন্তা করুন। 26/11 সন্ত্রাসবাদীরা যে বোম্বাইয়ের উপর হামলা চালিয়েছিল, 2টি সিম কার্ড তারা সংগ্রহ করেছিল মৌলালির পাশের একটি চায়ের দোকান থেকে, পানের দোকান থেকে। আজকে প্রত্যেকটি ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হয়ে যাচ্ছে। সাইফ আলী খান তিনি নিজেও খুব প্রগতিশীল মানুষ, তার প্রগতির তো তুলনা নেই। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, উনি তৈমুরকে বুকে জড়িয়ে ধরে বেঁচে থাকুন। স্বাধীন ভারতবর্ষে তৈমুর লঙ্গের মতো একজন ধর্ষক অত্যাচারী নামে যদি ছেলের নাম রেখেছেন, তারই ওই বাংলাদেশি বন্ধু, মানে যারা তৈমুর লঙ্গের যে রাজ্যে পুজো হয় ওখান থেকে এসে ছুরি মেরে দিয়ে চলে গেল।
এটাই আমরা মাকে বোঝাতে চাইছি যে এদের ভালোবাসা আর কসাইয়ের মুরগি পোষার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই বাংলার মুসলমানরা ঠিক করবেন তারা তৈমুর লঙ্গের সঙ্গে থাকবেন, তারা আফজল গুরুর সঙ্গে থাকবেন, না কাজী নজরুল ইসলাম আবুল বাসারের সঙ্গে থাকবেন। আজকে তাদের সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ওখানেও কিছুদিনের মধ্যেই বাংলাদেশের নাম উঠে আসবে। তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে চিন্তার কোনো কারণ নেই, কোন বাংলাদেশের নাম বাইরে রাখবো না, সব ভোটার লিস্টে নাম তুলে দেব। কোথায় গেল ক্যা ছিছি? চুপ করো, চুপ কেন? নামুন ময়দানে, প্রতিবাদ করুন এনআরসির, প্রতিবাদ করুন সিএর। এটাই তো উপযুক্ত সময় প্রতিবাদের। মুখ্যমন্ত্রী শব্দ উচ্চারণ করবেন না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন বাঁচার একটাই পথ হচ্ছে এনআরসি। এনআরসি ছাড়া আজকে এই অবস্থা থেকে আপনার মুক্তির কোনো জায়গা নেই। কখন কার মধ্যে কে ঢুকে পড়েছে, কখন কে সবিতা বানু থেকে লক্ষ্মী রানী হয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। আজকে এভাবে নাম বদল করে গোটা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যারা চেঞ্জ করে দিয়েছেন, আজকে তাদের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক দল বিজেপি 80 দশক থেকে আমরা এই কথা বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। সমস্ত পশ্চিমবঙ্গের সীমাবর্তী জেলার জনসন্তুলন বদলে গিয়েছে। সমস্ত পঞ্চায়েতগুলো চলে গেছে অন্যদের হাতে, অনুপ্রবেশকারীদের হাতে। যারা একদিন ভারতবর্ষকে নাপাক বলেছিল, যারা একদিন ভারতবর্ষকে যুদ্ধভূমি বলেছিল, যারা এই কলকাতার বুকের ওপরে মাংসর দোকানে মেয়েদের ঠাই পর্যন্ত কেটে সেটাকে মাটার পায়ের বদলে ঝুলিয়ে রেখে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, তারা কেন আবার পশ্চিমবঙ্গে আসবে? তাদের বাড়ির মেয়েদের তো জোর করে কেউ শাঁখা সিঁদুর পরিয়ে দিচ্ছে না, তাদের বাড়ির মেয়েদের তো কেউ তুলে নিয়ে গিয়ে একটু বেশি বয়স বলে 10 দিন পরে ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে না, তাদের তো মসজিদ গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে না। তাহলে তারা কেন পশ্চিমবঙ্গে আসবে? যারা এই দেশকে নিজের দেশ বলেছিল, তারা যদি এই দেশে থাকে তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নেই। তাই জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং বাংলাদেশের এই অনুপ্রবেশকে রুখতে এ রাজ্যে সিএর প্রয়োজন আছে, এনআরসির প্রয়োজন আছে। এই কথা বলা এই কারণেই প্রাসঙ্গিক, কারণ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি আজকে এই আরএল স্যালাইন নিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছেন, আজকে তিনি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের সরকার চালাচ্ছেন। হিন্দু মুসলমানের নামে সমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি বিজেপি করে না, কিন্তু তারপরেও মনে রাখতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাগরিষ্ঠ ভোটের ওপরে বিজেপির অধিকার আছে। আজকে যারা পুলিশ প্রশাসন আছেন, যারা এই সরকারের কাছে কার্যত আত্মসমর্পণ করেছেন, তাদেরও আমরা বলছি, মহিলা পুলিশদের নিয়ে যাচ্ছেন, 60 জন মহিলা পুলিশ ডিউটি করতে যাচ্ছেন উত্তরাধিকারীর সঙ্গে। তাদের জন্য ওয়াশরুম বরাদ্দ হয়েছে 1টা, ওয়াশরুম বরাদ্দ হয়েছে 2টো। এই অমানবিক অবস্থায় পুলিশকে ডিউটি করতে হচ্ছে। কিছু পুলিশ একটি অতিরিক্ত ভালোবাসা দিয়ে বিজেপিকে একটু বেশি অনুরাগের ছোঁয়া দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, এভাবে কিন্তু দিন যাবে না। পরিবর্তন আসন্ন, পরিবর্তন অবশ্যম্ভাবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার 2026 পর্যন্ত থাকবে না। এই সরকার কালের নিয়ম মেনে চলে যাবে। এই সরকারের পরিবর্তন আসন্ন, সরকারের বিদায় আসন্ন। এই সরকার রাজ্যপালের অনুগ্রহের উপরে টিকে আছে। সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে যিনি ভেঙে চুরমার করে দিয়েছেন, তিনি চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর করেছে। গোটা বিজেপি এই ডক্টরস ফ্র্যাটার্নিটির পাশে আমরা দাঁড়িয়ে আছি। এই মুভমেন্টের প্রতি আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করেছি। আমাদের দলের পক্ষ থেকে প্রথম আমাদের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ নিয়ে এসেছিলেন। সরকারের টনক নড়েনি, কারণ বেছে বেছে এ ধরনের রত্নদেরই বিভিন্ন জায়গায় বিভিন্ন মালায় গেঁথে ফেলে গলায় পড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই দলের জন্ম দিয়েছিলেন, যিনি একদিন মানুষের চোখে হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘ বালিকা। আজকে তিনি সাঁঝবাতির রূপকথা।
আজকে ঠাকুরমার ঝুলি হতে বেশি দিনের দেরি নেই। এই সরকার যাবে, এই সরকারের বিদায় নিশ্চিত। তাই লাঠি নয়, বোমা নয়, গুলি নয়, এই সরকারকে না বলে দিতে হবে। না, নো মিন্স নো। তৃণমূল কংগ্রেস থাকবে না, তৃণমূল কংগ্রেসকে যেতে হবে। যারা নিরপরাধ তিলোত্তমাকে হত্যা করে সমস্ত প্রমাণ লোপ করে দিল, যারা রিঙ্গার ব্ল্যাকটেড স্যালাইনকে নিয়ে এসে আজকে খুন করলো একজন প্রসূতিকে, এবং শুধু সেখানে শেষ নয়, তার ক্ষেত্রে আবার ব্যতিক্রমে এত সময় পাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেই। 4 জনকে গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হলো। কোথায় গেল মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা? প্রত্যেক ব্লকে ব্লকে সুপার স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল আর রাজ্য সরকারের হসপিটালে একটাই কাজ হয়েছে, ফেসিয়াল। ওই যে ফেসিয়াল করেন না বিউটি পার্লারে গিয়ে, এখন ফেসিয়াল ছাড়াও অন্যান্য কাজ হচ্ছে। আপনি সল্টলেকে চলে যান, আমি যেখানে বাড়িতে থাকি, আমার বাড়ির 1.5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 21টা স্পা। কাজ চামড়ার এত জোর, মানে বোঝাই যাচ্ছে না। ব্যবসা চলছে তৃণমূলে, ভেতরে দুষ্টুমি চলেছে, কিন্তু কেউ কিছু করতে পারবে না। যে পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, ওরাও যেতে পারবে না, কারণ আশীর্বাদ আছে। আজকে এখানে স্পা চলবে, এখানে অন্য সমস্ত ব্যবসা চলবে, কিন্তু এখানে আজকে সরকারি হসপিটালে কোনো জীবনদায়ী ওষুধ পাওয়া যাবে না। কোন সরকারি হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই। আজকে আপনি ডাক্তারদের দায়ী করছেন। একটা ক্যান্সার পেশেন্টকে যে কটা কেমো তার লাগে, সেই সাইকেল কমপ্লিট করবার মতো ক্ষমতা রাজ্য সরকারের নেই। গত 2 বছর আগে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী, শ্যাডো মানি। সমস্ত হসপিটালের সুপাররা অর্ডার প্লেস করলেন, ভেন্ডাররা ওষুধ সাপ্লাই করলো, পেমেন্ট নেই, পেমেন্টের দেখা নেই। তাই আজকে সেখানে কোনো ওষুধ নেই। রাস্তার গর্ত হয়ে যাচ্ছে, রাস্তা সারানোর কোনো ব্যবস্থা নেই, কারণ কন্ট্রাক্টরদের দেওয়ার পয়সা নেই। কিন্তু প্রতিদিন পাড়ায় পাড়ায় জলসা চলেছে। প্রতিদিন বম্বের আর্টিস্ট চলে আসছে 70 লক্ষ 80 লক্ষ টাকায়। আমাদের পার্শ্ববর্তী দমদমে একজন কাউন্সিলর প্রকাশ্যে দাঁড়িয়ে তার ঘোষণা করছে যে তার কালী পুজোর বাজেট হচ্ছে 6 কোটি টাকা। মানুষ শুনছে, কিন্তু এরও প্রতিরোধ মানুষ করে তুলবে। আজকে আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে, কিন্তু আবার আমরা বলছি, এই প্রতিবাদ প্রতিরোধ করে তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না। আমরা রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থাকে স্বীকার করে নিয়ে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকে একটা সুস্থ দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি। কিন্তু এই সরকারটা এভাবে যাবে না, কারণ এই সরকারের কাছে ভোট, এই সরকারের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয়, এদের কম্পালশন। এই সরকারটাকে সরিয়ে দিতে হবে, এই সরকারটাকে সরে যেতে হবে, তাহলেই আমাদের এই অবস্থান সার্থক হবে। আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে।